আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসাইড স্টোরি পডকাস্টে আজকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবু সাইদ মুন্না। আজকের আমাদের এই প্রোগ্রামটি স্পন্সর করছে গ্লোবাল মার্বেল অ্যান্ড গ্রানাইট। আজকে আমাদের সাথে আছে একজন সমাজসেবক, একজন শিক্ষাবিদ, একজন ব্যবসায়ী এবং খুব সম্প্রতি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি মনোনীত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী। আজকে আমাদের সাথে আছে মোবাশ্বের আলী ভাই। মোবাশ্বের আলী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাইদ মুন্না আপনাকে। আজকে ইনসাইড স্টোরি পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানো আপনাকে মোবারকবাদ জানাই। আপনাদের ইনসাইড স্টোরি পডকাস্টে যারা দর্শক আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আপনার ব্যাপারে তো অনেক প্রশ্ন, আসলে জামাতের লোকজনের প্রশ্ন বেশি আপনার ব্যাপারে। তো আমরা শুরুতে খুবই সহজ সহজ কিছু প্রশ্ন দিয়ে আসলে আপনাকে প্রশ্ন করতে চাই। প্রথম যে প্রশ্নটি, আসলে এই যে আপনার যে রাজনীতি, এই রাজনীতিতে আপনি আসলে কিভাবে আসলেন? রাজনীতি বলতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির কথা যদি বলেন, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে, আমরা ওইখানে পরে আসবো, আপনি শুরুটা আমাদেরকে বলবেন। আমি ব্যক্তিগতভাবে আপনার শুরুটা কবে শুরু হয়েছে? জি, রাজনীতি আমার শুরু বলতে আসলে আমার পরিবার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল, পরিবার যে রাজনীতির সাথে যুক্ত ছিল, সেই পরিবারে বেড়ে ওঠার সাথে সাথে এই রাজনীতির সাথে আমার যুক্ত হওয়া মূলত। সেখান থেকেই রাজনীতি, বাংলাদেশের রাজনীতি দেখা, পরিবারের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের যাতায়াত, বড় বড় নেতৃবৃন্দরা পরিবারে সবসময় আসতেন, তাদের সাথে ওঠা বসা, তাদের সংস্পর্শ পাওয়া, এইভাবেই মূলত রাজনীতির মধ্যে অনুপ্রেরিত। আসলে তখন তো এনসিপি ছিল না, তখন কি কোনো নির্দিষ্ট দলের রাজনীতি ছিল নাকি? আমি কোন রাজনীতিতে আগে প্রাথমিকভাবে ছিলাম? আমি বাংলাদেশে, আপনি জানেন যে আমার রাজনীতির হাতেখড়ি হয়েছে ইসলামী ছাত্র শিবির থেকে। পরবর্তী সময়ে 2007 সালে শিক্ষা জীবন শেষ করার পরে জামাত ইসলামের কর্মী হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আমার কার্যক্রম পরিচালনা করে গেছি। পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের পরে জাতীয় নাগরিক পার্টিতে আসা। আচ্ছা ভাই, আপনার জীবনে এই যে রাজনীতিতে যে আসা, এই আশাটা আসলে কোন ঘটনার কারণে আসলে আপনি এই রাজনীতিতে এসেছেন? রাজনীতিতে আসার জন্য স্পেসিফিক এরকম কোনো ঘটনা নাই। রাজনৈতিক পরিবারে থাকতে থাকতেই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, এবং রাজনৈতিক পরিবারে থাকতে থাকতে বাংলাদেশের রাজনীতির যে জুলুম, নিপীড়ন, নির্যাতনের যে ইতিহাস, এগুলো খুব কাছ থেকে দেখার কারণে মানুষের জন্য, মজলুম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, কাজ করার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য রাজনীতির সাথে যে সম্পৃক্ত থাকলে এটা বেশি জনগণের কাছে যাওয়া যায়, এইখান থেকেই মূলত রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনি 5 তারিখের পরের নেতা না তো তাহলে? না, আমি 5 তারিখের পরে নেতা কর্মী আমি বলবো না, রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা অনেক আগে থেকেই। ভাই, আসলে আপনাকে তো আমরা আগের যে 17 বছর অর্থাৎ 24-এর যে অভ্যুত্থানের পূর্বে আসলে এইভাবে এতটা অ্যাক্টিভলি দেখিনি। তো এই যে আপনার যে আসলে আপনারও যে অভ্যুত্থান 5 আগস্টের পরে, এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটলো? আসলে এই ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনীতি অনেক দীর্ঘ সময় ধরে, প্রায় আমার রাজনীতির সাথে সম্পৃক্ততার বয়স যদি আমি বলি, তাহলে এটা প্রায় 30 বছর এই রাজনীতির ট্র্যাকের মধ্যে থাকা। আপনার বয়স কত? আমার বয়স 45+। তো এই 30 বছরের এই রাজনৈতিক আপনার সচেতন সময়ের ভিতরে বহু জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে গেছি। ব্যক্তিগতভাবে 12-র অধিক মামলার সাথে, রাজনৈতিক মামলায় 17 বছরে, আওয়ামী 17 বছরে ভোগ করছি। 3 বার জেল খাটছি। একবার গুম করার উদ্দেশ্যে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় 2 লক্ষাধিক টাকা দিয়ে মুক্ত হয়েছি। এরপরে জেলে 3 বার থাকা, রিমান্ড খাটা, তারপরে হচ্ছে আপনার সর্বশেষ সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে একটি রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে আমি 5 বছরের জন্য। এটাও কি জামাত শিবিরের মামলা? না, সব মামলাই জামাত শিবির, সব মামলাই। 5 তারিখের পরে তো আর কোনো মামলা আসার সুযোগ এখনো আসেনি, হয়তো বা ভবিষ্যৎ বলে দিবে, আমরা হতে পারে, সেক্ষেত্রে আমরা আসলে পরে যাব। আচ্ছা ভাই, আপনি তো একাধিক রাজনীতি করেছেন, তো যদি আপনি রাজনীতিবিদ না হতেন, এখন তো আপনি মেয়রের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ নাগরিক পার্টি তাদের মাধ্যমে, যদি আপনি আসলে রাজনীতিতে না আসতেন, তাহলে সেক্ষেত্রে আসলে আপনি কোনটাকে পেশা হিসেবে বেছে নিতেন? প্রথমে একটি সংশোধনী দিই। একাধিক রাজনীতি বলতে আমি এনসিপিতে আসার আগে জামাত ইসলামের একজন কর্মী বা ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসেবে আমি কাজ করছি। আমার রাজনৈতিকভাবে খুব বেশি বড় কোনো পদপদবিতে আমি কাজ করিনি। জুলাই আন্দোলনের পরে রাজনীতি আমাকে টেনেছে মূলত, বিশেষ করে যে জেনারেশনের ছেলেমেয়েরা এই জুলাই আন্দোলন করেছে রাজশাহীতে, সেই ছেলেদের
কে সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করতে করতেই তাদের আহ্বানেই বলা যায় বা তাদের সাথে চলতে চলতেই আমার এই রাজনীতির মধ্যে এসে পড়া। তো রাজনীতি না করলে কি করতাম? রাজনীতি না করলে আমি মনে করি যে একজন উদ্যোক্তা হিসেবে আমার জীবনকে আমি পরিচালনা করতাম। কিন্তু আপনি তো এখনই অলরেডি উদ্যোক্তা আছেন। হ্যাঁ, আমার সেই উদ্যোক্তার আপনার ড্রিম প্যালেস বা এরকম কিছু একটা মনে হয় ব্যবসা আমার আছে? সেই উদ্যোক্তার ট্র্যাক আমি বিচ্যুত হয়ে আসিনি। একজন উদ্যোক্তা হিসেবে এই সমাজে আসলে মানুষের জন্য কিছু করলে আপনার যদি অর্থনৈতিক সলভেন্সির কথা আমাদের চিন্তা না করা হয় বা সলভেন্সির পথ না থাকে, মানুষের জন্য কোনো কিছু করে ওঠা খুব কঠিন। যার কারণে নিজের ফ্যামিলির সলভেন্সি, ফ্যামিলির মধ্যে নানাবিধ আমরা দুর্যোগের মধ্যে দিয়ে গেছি, ফ্যামিলির সলভেন্সি দেখছি, ফ্যামিলির অর্থনৈতিক বিপর্যয় দেখছি। সেই জায়গা থেকে নিজের পরিবারকে সলভেন্ট করার জন্য একটা লড়াই দীর্ঘ বছর ধরেই করে আসছি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকে যথার্থই সহযোগিতা করছেন। ছোটোখাটো পর্যায়ে রাজশাহীতে যতটুকু নিজের জন্য, পরিবারের জন্য বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু সলভেন্সি মহান রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ভাই, আপনি তো 17 বছরের অনেক কথাই বললেন, আগেও আপনি রাজনীতি করেছেন। তো হঠাৎ করে এত কিছু হয়ে গেল আপনি জামাত শিবিরের সাথে থাকার কারণে। জামাত থেকে বের হওয়ার কারণটা কি? জামাত থেকে বের হওয়ার কারণ কোনো জামাত বিদ্বেষ নয়, জামাতের প্রতি প্রচণ্ড হতাশাগ্রস্ত এ কারণেও নাই। আমি একটা জিনিস, জামাত ইসলামের রাজনীতি ক্যাডার ভিত্তিক রাজনীতি হওয়ার কারণে জামাতের রাজনীতিতে সকল শ্রেণী পেশার মানুষের যুক্ত হওয়া এবং সাস্টেন করা একটু কঠিন হয়। জামাত ধাপে ধাপে মানুষের তাদের কর্মীদের সমর্থক, কর্মী, সদস্য, এই যে ট্র্যাক জামাতের আছে, আমরা নানাবিধ বহুমাত্রিক প্ল্যাটফর্মের সাথে সমাজে জড়িত থাকার কারণে জামাতের সাথে একনিষ্ঠভাবে লেগে থাকা, তারপরে তাদের ওখানে নিজের মানকে উন্নয়ন করে এগোনো, এই সুশৃঙ্খল ট্র্যাকটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কঠিন ছিল। আমি এই কারণেই আমার কাছে মনে হয়েছে, আমিও মনে করছি যে জামাতেরই ওই ট্র্যাক থেকে সরে আসা উচিত। এটা বারবার জামাতের অভ্যন্তরে থাকা অবস্থায় ভার্চুয়ালি বহুবার আমরা বলেছি যে জামাতের এই কঠিন ট্র্যাকটা যদি সহজ করা যায় তাহলে জামাতে অনেক মানুষ এখানে আসলে কাজ করতে পারবে। তাহলে কি আপনার আসলে আগের যে রাজনীতি, এটা কি আপনার ভুল ছিল নাকি আসলে জামাতের ভুল ছিল? আমি মনে করি না আমারও ভুল ছিল, আমি মনে করি না জামাতেরই ভুল ছিল। জামাতের রাজনীতি করছে। ভাই, তাহলে এখন আপনার আসলে রাজনৈতিক আদর্শ কি, এক লাইনে বলবেন? আমার এখন রাজনৈতিক আদর্শ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, জনকল্যাণমূলক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে রাজনীতি, বাংলাদেশে সুশাসনের যে রাজনীতি, এই রাজনীতি একটি নতুন ন্যারেটিভ আমার দল বারবার বলে আসছে। আমাদের দলের নীতি এবং আদর্শ পুরোপুরি হয়তোবা নির্ধারণ না হলেও কাজ চলছে। আমরা মনে করি যে বাংলাদেশের কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করাই আমাদের মূল এখন আদর্শ। আপনি কি এখনও মনে করেন যে আসলে বাংলাদেশে কিন্তু আসলে আদর্শ ভিত্তিক যে রাজনীতি, এটা কিন্তু অনেকটা চাপানো একটা রাজনীতি আমরা দেখেছি? মুজিব আদর্শ, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তো এই যে আদর্শ ভিত্তিক যে রাজনীতি, এটা কি এখন বাংলাদেশে আদৌ সম্ভব কিনা? বাংলাদেশে আসলে জামাত ইসলাম বা প্রো ইসলামিক যে দলগুলো আছে সেগুলো যে আদর্শের কথা বলে, তার বাইরে যারা আদর্শের কথা বলে, ব্যক্তি কেন্দ্রিক যে দলগুলো গড়ে উঠেছে, এদের আসলে কারোরই কোনো আদর্শ ছিল না। একটি ব্যক্তি তার জীবদ্দশাতে তাদের রাজনীতিতে বেশ কিছু অবদান রাখছে, কিন্তু তাদের কোনো ওয়েল রিটেন আদর্শের গ্রাউন্ড নাই। কার্ল মার্কসের দর্শনের কথা আমরা জানি, প্লেটোর দর্শনের কথা আমি জানি। আপনি শেখ মুজিবুর রহমানের কোনো দর্শন, আপনি লিখিত কোনো দর্শন আমাকে দেখাতে পারবেন না। শহীদ জিয়াউর রহমানের কোনো লিখিত দর্শন আপনি দেখাতে পারবেন না। ওনারা বাংলাদেশের জন্য ভূমিকা রাখছেন, দুইজন ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। নানাভাবে এটার পক্ষে বিপক্ষে আলাপ আছে, সেগুলোতে আমি যাব না, বিতর্কের আলাপে আমি যাব না। বাট আমরা যেটাকে আদর্শের রাজনীতি বলি, ব্যক্তিগতভাবে এই রকম কোনো আদর্শ আমার চোখে এখনো পড়েনি। আপনি তো যেহেতু একটা দল পরিবর্তন করে আরেকটি নতুন দলে এসেছেন, দল পরিবর্তন মানে কি আসলে আদর্শের পরিবর্তন কিনা? না, আমি মনে করি না।
আমি মনে করি যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ হওয়ার জন্য আমাকে সৎ হতে হবে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য আমাকে সৎ হতে হবে, আমাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাকে রাজনৈতিকভাবে গড়ে উঠতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশকে বারবার দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের দিকে নিয়ে গেছে। আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দুর্বৃত্তায়নমুক্ত একটি মানে সুশাসনের বাংলাদেশ কায়েমের জন্য আমরা মূলত এই নতুন রাজনীতির পথে এসেছি। বিগত দিনের রাজনীতিগুলো বাংলাদেশে বারবার ব্যর্থ হয়েছে। আমরা ব্যর্থ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে একটি সফল রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ধাবিত হতে চাই। ভাই, এনসিপি তো একটা নতুন দল, একদম নতুন দল আর কি, বাংলাদেশের যতগুলো দল আছে। আসলে মানুষ আপনাদেরকে কোন বিষয়ের উপরে ভিত্তি করে বিশ্বাস করবে? বাংলাদেশে জাতীয় রাজনীতিতে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রাজনীতি উপস্থাপন করেছে, এই উপস্থাপনের যে দৃশ্য আমরা দেখেছি বারবার, প্রত্যেকটি 5 বছরের পট পরিবর্তনের সময় বাংলাদেশের যে রাজনৈতিক দৃশ্য, বাংলাদেশের যে সহিংসতা, যে সংঘাতের রাজনীতি, এই সংঘাতের সহিংসতার রাজনীতির বাইরে গিয়ে এনসিপি একটি নতুন রাজনীতিক স্থিতিশীল রাজনীতির বার্তা নিয়ে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে অনুপ্রবেশ করেছে এবং এই রাজনীতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের সফলতার জন্য এই রাজনীতি খুবই গ্রহণযোগ্য হবে এবং এই জেনারেশন, নতুন জেনারেশন, সকল প্রজন্ম এই রাজনীতিকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এনসিপি কি শুধুমাত্র আসলে নতুন মুখ নিয়ে আসছে, নাকি আসলে নতুন রাজনীতিও তারা করবে? নিঃসন্দেহে নতুন রাজনীতি এনসিপি করবে এবং এনসিপি নতুন রাজনীতি শুরু করেছে। এনসিপির আপনারা দেখবেন যে 1 বছর বয়সী একটি রাজনৈতিক দল এত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করছে, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কোনো দল করতে পারেনি। ইতিমধ্যে আমরা একটি জোটের সাথে অংশগ্রহণ করে হলেও আমরা 30টি আসনে নির্বাচন করে 6টি আসনে আমরা বিজয় লাভ করছি, এমপি হয়েছে সবাই। এবং এই 6 জন ব্যক্তি, এই যে ইয়াং লিডারশিপ, এই তরুণ নেতারা যারা জুলাই আন্দোলনে বাংলাদেশে যে 17 বছরের যে ব্যর্থতার বৃত্তের রাজনীতি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ব্যর্থ রাজনীতি, এই যে জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে এসে বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের আন্দোলনের দিকে ধাবিত হলো, এই রাজনীতি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি করেছে এবং পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের পরে জনগণের কাছে যাওয়ার পর জনগণ 6 জন মানুষকে আপনার সংসদে পাঠাইছে। আপনি জানবেন ইতিপূর্বে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, আমরা এরকম দেখছি যে তারা অনেকে 2টি আসন পাইছে, 3টি আসন পাইছে একটি সংসদে। প্রথমবার এসেই 6টি আসন এবং তাদের এই যে সংসদ সদস্যরা এখন মানুষের কাছে এই যে জাতীয় সংসদে জনগণের জন্য তাদের যে ভয়েস রেজ করছে, যে গঠনমূলক ভূমিকা করছে, বাংলাদেশের মানুষ এই নতুনদের প্রতি যে আস্থা তৈরি হওয়ার, এই 6 জন সহ আরও যারা অন্যান্য দলের ইয়াং লিডারশিপ আছে, সবাই মিলে যদি ভালো ভূমিকা রাখতে পারে, ইয়াংদের প্রতি মানুষের, নতুন রাজনীতির প্রতি মানুষের আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি মানে এর আগে হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখেছি খেজুর কাণ্ড নিয়ে, আপনিও কি জানতেন কিনা যে আসলে খেজুর আসে বাংলাদেশে? না, বাংলাদেশে এইরকম অনেক ইন্টারনাল ইস্যু আছে যেগুলো আসলে আমরা জানতাম না। আমরা এই নতুন আমাদের রাজনৈতিক লিডাররা, আমাদের সেন্ট্রাল লিডাররা সংসদে যাওয়ার পরে তারা যে এটাকে তুলে আনছেন, এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সংসদ সদস্যের জন্য এটা একটা চ্যালেঞ্জিং হবে। তাদেরকে জাতিকে এখন সব কিছু জানাতে হবে। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আপনার ফেসবুক তো আপনি সবসময় গরম রাখেন, মানে ফেসবুকে আপনার দেখা যায় যে প্রত্যেক ঘন্টায়, আধা ঘন্টায়, 10 মিনিট পর পর আর কি পোস্ট আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি বেশিরভাগ সময় বলেন যে আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম। তো সেক্ষেত্রে কি আপনাদের যে দল এনসিপি, এরা কি কখনো সরকার গঠন করতে পারবে কিনা আদৌ? খুব বেশি সময় লাগবে না। জাতীয় নাগরিক পার্টির যে বর্তমান আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনীতিতে যে সূচনা করেছে, বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেক দল থেকে অচিরেই বাংলাদেশের এই জাতীয় নাগরিক পার্টি এই নতুন লিডারশিপের দিকে প্রত্যেকটি দলের ইয়াং এবং এনার্জেটিক, যারা সৎ এবং মানে বাংলাদেশকে যারা পরিবর্তন করতে চায়, তারা বের হয়ে আমাদের দলে আসতে বাধ্য হবে। কারণ এই নতুন সরকার গঠনের পরে যে প্রতারণার রাজনীতি বাংলাদেশের সূচনা হয়ে গেল, যে জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার পর প্রথম কার্যদিবস থেকে যে প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি শুরু হলো, আপনি লিখে রাখেন বাংলাদেশের ওই রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই রাজনীতিকে বর্জন করে নতুন রাজনীতির দিকে চলে আসবে। ইতিমধ্যে গতকাল
হ্যাঁ না ভোটে, এই গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি ছাত্র দলের নেতাকে বহিষ্কার হতে আমরা দেখছি। এবং এটা জুলাই আন্দোলনের সময় বহু ছাত্রলীগের নেতাকর্মীরা এই একই অবস্থার মধ্যে দল দিয়ে গেছেন। পরিত্যাগ করে জুলাই আন্দোলনের দিকে অন্তর্ভুক্ত হয়েছে। বহু পুলিশ অফিসাররা তাদের দিক পরিবর্তন করে দিকে আসছে। আমরা শুনেছি যে সেনা সদরে পর্যন্ত ইয়াং অফিসাররা তাদের পুরাতন সিনিয়র অফিসারদেরকে অ্যাভয়েড করে revolt জুলাই করেছে। আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে ভূমিকা রাখছে। বাংলাদেশে এই ঘটনা ঘটবে। পুরাতন রাজনৈতিক দলগুলো আবার যদি সেই ট্রেডিশনাল রাজনীতির দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, সংঘাতের রাজনীতি, দ্বন্দ্বের রাজনীতি, প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি, তাহলে সকল দলের নতুনরা আবার ওই জুলাই আন্দোলনের মতন মানে আবার আন্দোলন হবে। থাকে জাতীয় নাগরিক পার্টির দিকে আসবে ইনশাল্লাহ। এবং আপনারা সরকার গঠন এবং করবেন। আমরা বিশ্বাস করি আমরা সরকার গঠন এবং নাহিদ ইসলামের নেতৃত্বেই বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার রাজনীতি শুরু হবে ইনশাআল্লাহ। ভাই, আপনি তো আসলে মেয়র পদপ্রার্থী হিসেবেও নতুন, এনসিপিও একটা নতুন দল, সেক্ষেত্রে আসলে একজন ভোটার আপনাকে কেন বিশ্বাস করবে? দেখেন, আসলে আমি রাজনৈতিক দল হিসেবে নতুন, রাজনৈতিক কর্মী হিসেবে নতুন না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং বাংলাদেশের জনগণের এক্সপেকটেশন, এগুলো নিয়েই বেঁচে আছি আমরা। এগুলো আমাদের মানে অজানা কোনো বিষয় নাই। বাংলাদেশের মানুষের কাছে যদি আমরা নিজেদেরকে প্রেজেন্টেবল করতে পারি, বাংলাদেশের মানুষের কাছে যদি কোনো ইনোভেটিভ পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য যদি আমরা কোনো প্রোডাক্টিভ রাজনীতি করতে পারি দেশের কল্যাণের জন্য, অবশ্যই জনগণ আমাদেরকে গ্রহণ করবে। এবং বাংলাদেশের রাজনীতিতে নতুনদেরকে গ্রহণ করার রাজনীতি এবারই শুরু হয়েছে অলরেডি। আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এবার বিরোধী দলীয় নেতা হয়েছেন প্রথম একজন ব্যক্তি, যিনি প্রথম সংসদে গেছেন, বিরোধী দলের নেতা হয়েছেন। বিরোধী দলের চিফ হুইপ আমাদের নাহিদ ইসলাম, উনি প্রথম সংসদে গেছেন। বাংলাদেশের এই বিরোধী দলের পাশে এবং সরকারি দলের পাশে প্রচুর নতুন রাজনৈতিক দল নেতাদেরকে মানুষ গ্রহণ করছে। আসলে জনগণের প্রত্যাশা পূরণের মতো করে যদি আমরা জনগণের কাছে যেতে পারি, জনগণ আমাদেরকে গ্রহণ করবে। আমাদের বয়ান, আমাদের রাজনীতির বক্তব্য, আমরা যদি সেই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে তাদের সামনে যেতে পারি, অবশ্যই জনগণ গ্রহণ করবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণরা পুরাতনদেরকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। তারা নতুন মুখ চায়, নতুন রাজনীতি দেখতে চায়, নতুন সম্ভাবনার বাংলাদেশ দেখতে চায়। আমি খুবই আশাবাদী আমরা জনগণের কাছে গেলে জনগণ আমাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমি অনেকগুলো মানুষের কাছ থেকে পেয়েছি, সেটি হলো যে অনেকেই মনে করে যে আপনি আসলে নেতা হওয়ার জন্য শুধুমাত্র জামাত বা শিবির থেকে আপনি এনসিপিতে গেছেন। তো আসলে একজন ভোটার আসলে আপনার উপরে কি বিশ্বাস করতে পারবে কিনা যে আপনি আবারও দল পরিবর্তন করবেন কিনা? রাজনৈতিক দলের নেতা হওয়ার জন্য এনসিপিতে আসছে এটা আমি মনে করি না। এনসিপির নেতা হয়ে সমাজের যে জায়গাতে যে সম্মান পাই, সামাজিকভাবে, পারিবারিকভাবে, প্রত্যেকটা স্তরে আমরা জীবনের যে কর্মকাণ্ড করে আসছি, সেখানে আমাদের খোঁজ নিলে দেখবেন যে আল্লাহর মেহেরবানিতে সব জায়গায় আমরা সম্মানের সাথে আমাদেরকে নিজেদের আমি একটু ইন্টারাপ্ট করবো, সেটা হলো যে পারিবারিকভাবে কোনো চাপ আছে কিনা। কারণ আমার যতটুকু জানা আপনার পরিবারে প্রত্যেকেই জামাতের রাজনীতির সাথে জড়িত, ভাবি সহ। তো সেক্ষেত্রে আসলে পারিবারিক কোনো চাপ আছে? পরিবারের ভিতরে নতুন একটি রাজনীতিতে আসার কারণে নানা রকমের খটকা, নানা রকমের নিরুৎসাহিত করার চাপ আমার ফ্যামিলিতেও ছিল। আমি সেগুলো ওভারকাম করছি এবং পরিবারও আমি আশা করি তারা বুঝতে পারছে এবং বুঝতে শুরু করেছে যে আমি কোনো ভুল রাজনৈতিক ট্র্যাকে আসলে আসিনি। আচ্ছা, আপনি একজন মেয়র প্রার্থী হিসেবে আপনার কাছে রাজশাহীর 3টি বড় বড় সমস্যা কি মনে হয় যে এই সমস্যাগুলো সমাধান করা উচিত? রাজশাহীতে অনেক সমস্যা, আসলে 3টি সমস্যা দিয়ে রাজশাহীকে আসলে অ্যাড্রেস করলে রাজশাহীর সাথে অবিচার হবে। রাজশাহীতে বহুমাত্রিক সমস্যা নিয়ে রাজশাহীতে আমরা ইতিপূর্বে দেখছি যে রাজশাহীতে গোটা বাংলাদেশের মানুষ রাজশাহীকে গ্রিন সিটি, সবুজ নগরী, সড়ক বাতির নগরী হিসেবে জানছে। আসলে রাজশাহীর ভেতরে নানা রকম সমস্যার ভিতরে একটি সমস্যা হচ্ছে যে রাজশাহীর যে নতুন জেনারেশন আছে, সেই জেনারেশনরা তাদের একাডেমিক লাইফ শেষে যে কর্মসংস্থান পাচ্ছে না, এই কর্মসংস্থান না পাওয়ার কারণে তারা নানাভাবে হতাশাগ্রস্ত হয়ে তারা মাদকাসক্ত হচ্ছে, তারা চুরি ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ছে। তাই বাংলাদেশ, আমি মনে করি প্রথমে এই নতুন জেনারেশনের কর্মসংস্থান এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলা, এই জিনিসটা আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। এটা নিয়ে আমাদের সমাজ এবং আমাদের পরিবারগুলো, রাজশাহীর পরিবারগুলো ধুঁকছে বলা যায়। আমরা সেই জায়গা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এখানে রাজশাহীকে
রাজশাহীকে সিটিকে একটি পরিকল্পিত নগরায়ন যেটাকে আমরা বলি, আমি সৌভাগ্য হয়েছে আমার কয়েক বছর দেশের বাইরে অনেক শহরে আমি ঘুরে আসছি। তো দেশের বাইরের এই শহরগুলো যত, আমি সাংহাই গেছি, আমি মালয়েশিয়ায় কুয়ালালামপুরে গেছি, তারপরে আপনার সৌদিতে গেছি, তারপরে দুবাইয়ে গেছি, আরও কয়েকটা দেশে যাওয়ার আল্লাহ সৌভাগ্য করছে। সেই শহরগুলো এত সুন্দর করে শহরকে সাজানো হয়েছে, মানুষ সেই শহরগুলো দেখতে যায়। কিন্তু আমাদের এই রাজশাহীতে এই রকম সুযোগ থাকার পরেও কোনো ইতিপূর্বে কোনো সিটি কর্পোরেশনের মেয়র বা সিটি কর্পোরেশনের যারা নির্বাচিত হন তারা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে সংসদ সদস্য হন, তারা সবাই মিলে পরিকল্পিতভাবে এই শহরকে তৈরি করার যে চেষ্টাটা দরকার সেটা করেননি। আমি মনে করি এই শহরকে নতুন করে সাজানোর আছে, শহরের ভবনগুলোকে পরিকল্পিতভাবে গড়া, শহরের মার্কেটগুলোকে পরিবারগুলোতে গড়ে তোলা, সরকারের রাস্তাগুলোকে আরও সুন্দর করে সাজানো, এভাবে রাজশাহী শহরকে একটি পরিকল্পিত পর্যটন নগরী করে গড়ে তোলার আমার আকাঙ্ক্ষা আছে। এটা আমি বাইরে থেকে ঘুরে এটা আমি অর্জন করেছি যে রাজশাহীর কে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়, আমরা সেটা নিয়ে কাজ করতে চাই। আর আরেকটি কাজ হচ্ছে, যদি আমরা কর্মসংস্থান করতে চাই তাহলে রাজশাহীতে শিল্পায়ন নাই, রাজশাহীতে শিল্প প্রতিষ্ঠান নেই। শুধুমাত্র একটি শিল্প প্রতিষ্ঠান রাজশাহীতে আছে, নাবিল গ্রুপ, অনেক বড়, তারা অনেক কর্মসংস্থানের শূন্যতা পূরণ করছে। কিন্তু এর বাইরে রাজশাহীতে আমরা ইদানিং দেখছি যে প্রাণ কোম্পানিকে এদিকে আসতে। তো রাজশাহীতে যদি আমরা বড় বড় বাংলাদেশের যারা ব্যবসায়িক গ্রুপ আছে তাদেরকে আহ্বান করে রাজশাহীতে আমরা যদি সে ধরনের তাদেরকে অপরচুনিটি দিই, সহজভাবে যদি তাদেরকে অ্যাক্সেস এখানে দেওয়া হয়, তাহলে যদি রাজশাহীতে কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এখানে আসে, তাহলে অটোমেটিকলি আমাদের রাজশাহীর যে বেকার সমস্যা আছে, যে কর্মসংস্থানের সংকট আছে, এটা সমাধান হবে ইনশাআল্লাহ। আসলে বেকার সমস্যাটাই আমার কাছে মানে সবচেয়ে বড় সমস্যা মনে হয়, এবং মাদকের যে ব্যাপারটা বলেছেন এটাও একটা বড় সমস্যা। আপনাকে আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে অন্যান্য যে মেয়র পদপ্রার্থীরা থাকবেন, এখনও তো ওইভাবে কোনো দলেরই ঘোষণা হয়নি, আপনারা এগিয়ে গেছেন এদিক থেকে, তো সেক্ষেত্রে আসলে আপনাকে কিভাবে তারা আলাদাভাবে আসলে দেখবে? আমার সাথে অন্যদের আসলে কম্পেয়ার করার এখনও সময় আসেনি, আমি রাজনীতিতে একদমই নতুন। তবে আমি যে রাজনৈতিক সংকটটা দেখি সেটা হচ্ছে যে এই আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে এই যে একটি রাজনৈতিক দলের যে আত্মকেন্দ্রিকতা, এটাকে ভাঙতে হবে। আমরা যে রাজনৈতিক প্ল্যাটফর্মেই থাকি, কিন্তু রাজশাহী গড়ার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে যে চেষ্টাটা করব, সবার পরামর্শ নিব। আমি বিজয়ী হব, কিন্তু আমি পরাজিতকে আর অ্যাক্সেস দিব না আমার রাজনৈতিক উন্নয়নে। আমি মনে করি আমি যদি রাজনৈতিকভাবে এই শহরে জনগণের ভোটে নির্বাচিত হই, কিন্তু আমি হয়তোবা 40% ভোট পেয়ে নির্বাচিত হব, কিন্তু একজন ব্যক্তি হয়তোবা 39% ভোট পেয়ে আপনার পরাজিত হবে, তাহলে এই যে 39% মানুষ তার উপরে আস্থা রাখলো, তাহলে আমার ওই ব্যক্তিগুলোকে সরাসরি উপেক্ষা করা, এই রাজনীতি এখানে করা যাবে না। আমি মনে করি পরাজিত ব্যক্তি যিনিই হন তাকে সাথে নিয়ে ফুল টাইম তাকে আমার সাথে কাজের অ্যাক্সেস দিয়ে, ইভেন আরও যে রাজনৈতিক দলগুলো এখানে আছে তাদেরকে সাথে নিয়ে, সিনিয়র সিটিজেন যারা রাজশাহী মহানগরের মধ্যে আছে তাদেরকে সাথে নিয়ে একটি পরামর্শ পরিষদ গঠন করে যদি আমরা এই শহরকে নিয়ে যেতে চাই, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। এবং অন্য রাজনৈতিক দলের যে শুধুমাত্র তাদের দলকে এবং দলের ভিতরেও তাদের নানাবিধ গ্রুপিংয়ের যে একটা খেলা আমরা দেখি, আমি মনে করি যে আমাদেরকে যদি রাজশাহীর মানুষ সুযোগ দেয়, তাহলে আমরা এই দলীয় নৈরাজ্যের বৃত্ত ভেঙে একটি নতুন রাজশাহীতে একটি নতুন সম্ভাবনা তৈরি করে মানুষকে, সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের মানুষকে একসাথে নিয়ে এসে একটি নগর পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা করার একটি ভিন্ন চিন্তা আমি উপস্থাপন করতে চাই, যার কারণে আমি মনে করি যে অন্যদের সাথে আমি একটু ভিন্নভাবে মানুষের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাই, আপনি কি মনে করেন যে একজন মেয়র প্রার্থী, বা আমরা যদি মেয়রের কথা নির্বাচিত মেয়র, তিনি কি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারেন কিনা? এটা ডিপেন্ড করে তার ইচ্ছার উপরে,
যদি তিনি স্ট্রং ইচ্ছা নিয়ে কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, একজন মেয়র যখন নির্বাচিত হয় তখন তো কোনো রাজনৈতিক দলের থাকে না। কিন্তু আমাদের দেশের ট্রেডিশনাল রাজনীতিতে একটি মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পরে তাদের দলের পক্ষ থেকে নানা রকমের অন্যায় সুযোগ সুবিধা, নানা রকমের দুর্নীতির প্রেশার, এই সমস্ত জিনিস নিয়ে মেয়ররা চাপের মধ্যে থাকে। কিন্তু যদি একজন মানুষ নৈতিকতার প্রশ্নে আপোষহীন হন, সৎ রাজনীতি করার জন্য চেষ্টা করেন, সৎ মানে জনপ্রতিনিধি হতে চান, তাহলে অবশ্যই তাকে চাপ মুক্ত হয়েই তার প্রতিনিধি পরিচালনা করতে হবে। আচ্ছা, আপনি মেয়র যদি নির্বাচিত হন তাহলে সেক্ষেত্রে আসলে কোন জায়গায় নিজেকে না বলাবেন? যে কোনো দুর্নীতির ক্ষেত্রে আমি নিজেকে না বলাবো। যে কোনো অন্যায় আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানে আমি না বলবো। কোনো অন্যায় এবং দুর্নীতির সাথে আপোষ করে আমি 1 মিনিটের জন্য এই আমার চেয়ারে আমি থাকবো না। জনগণ আমাকে নির্বাচিত করার পরেও যদি আমাকে অন্যায়ের সাথে আপোষ করতে হয়, দুর্নীতির সাথে আপোষ করতে হয়, তাহলে আমি সেখান থেকে সরে আসব, কিন্তু আমি দুর্নীতির সাথে আপোষ করব না। কিছুদিন আগে আপনাদের কোনো একটা পদ নিয়ে আমরা দেখেছি যে আসলে আপনাদের রাজশাহী যে এনসিপির যে রাজনীতি, এখানে একটা অস্থিরতা আমরা দেখেছিলাম। কোনো একজন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হয়েছিল তাকে, বা এরকম একটা প্রবলেম আমরা দেখেছি। আসলে আপনাদের এই যে দল যেটা একদম নতুন, আসলে কাদেরকে তাহলে আপনারা আসলে সদস্য হিসেবে নিতে যাচ্ছেন? আসলে নতুন রাজনৈতিক দল হিসেবে এবং জুলাই পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি, সেখানে অনেক ব্যক্তি এখানে দ্রুততম সময়ের মধ্যে আমাদের দলে আসার চেষ্টা করছে, অনেকে এখান থেকে বের হয়ে গেছে। আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্মে সবার জন্য উন্মুক্ত, উইদাউট আওয়ামী লীগ এবং আওয়ামী কোনো দোসর। আওয়ামী লীগের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত কোনো ব্যক্তি আমাদের দলে আসলে, আমরা যে জুলাইয়ে রক্ত দিয়েছি, আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, আমাদের ভাইরা রক্ত দিয়েছে, 4 বছরের শিশু রিয়াগব যে রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। তাই পারতপক্ষে রাজশাহীতে আমরা আমাদের মাধ্যমে যেন কোনো আওয়ামী পুনর্বাসন না হয়, আমরা সেটাকে খুবই মানে যত্নশীলভাবে আমরা টেক কেয়ার করার চেষ্টা করছি। রাজশাহীতে কিছু জটিলতা আমাদের তৈরি হয়েছিল, এটা সেন্ট্রাল হস্তক্ষেপে এই জটিলতা নিরসন হয়েছে। রাজশাহী এনসিপিতে আর কোনো ধরনের কোনো জটিলতা এখন আর নাই। বর্ষার ভাই, আমরা দেখেছি যে আসলে নাবিলের প্রত্যেকটা জিনিসে আপনাকে আমরা দেখতে পাই। মানে আমাদের এলাকা ভিত্তিক যে কাজগুলো হয়, বিভিন্ন ত্রাণ সামগ্রী বা আরও অনেক কিছুতে, আবার অনেকেই মনে করে যে আসলে আপনি তাদের সাথে একটা টাকা পয়সার বড় একটা লেনদেন আছে তাদের সাথে। আসলে এই ব্যাপারটি আসলে আপনি কিভাবে আসলে ডিল করেন, বা আপনার কাছে কি মনে হয়? এগুলো মানুষের কল্পনাপ্রসূত, ধারণাপ্রসূত কথাবার্তা। নাবিলের সাথে আমার একদম সম্পর্কটা হচ্ছে একদম ব্যক্তিকেন্দ্রিক, ভ্রাতৃত্বের সম্পর্ক। নাবিলের যিনি এমডি আছেন, জনাব আমিনুল ইসলাম স্বপন সাহেব, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। সমসাময়িক সময় আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। উনি সিনিয়র ভাই ছিলেন আমার এলাকার প্রতিষ্ঠানে উনি পড়াশোনা করতেন কৃষি কলেজে। সেখান থেকে তার সাথে আমার পরিচয়, কথাবার্তা, সখ্যতা, দীর্ঘ সময়, আজকে প্রায় 20-22 বছর তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। উনি রাজশাহী অঞ্চলের একটা মানে মহিরুহু ব্যবসায়ী, দেশের মধ্যে এখন শীর্ষ ব্যবসায়ীদের উনি একজন। ওনার নানা রকমের কার্যক্রম আছে। একজন এত বড় ব্যবসায়ী, দেশের মানুষের কল্যাণের জন্য তারা নানা রকমের চ্যারিটি করে। তো তার সাথে আমার এই সম্পর্কতা এবং সখ্যতা হচ্ছে রাজনীতি করার কারণে, যে জনকল্যাণের উদ্দেশ্যে আমার রাজনীতিতে আসা, তার সাথে আমার এই সম্পর্কর কারণে অনেক সময় তার মাধ্যমে কিছু জনকল্যাণমূলক কাজ জনসাধারণের কাছে আমরা নিয়ে যেতে পারি। অর্থনৈতিকভাবে তার মাধ্যমে অনেক জায়গায় আমরা সহযোগিতা করতে পারি। মসজিদ ভিত্তিক কার্যক্রম, মাদ্রাসা ভিত্তিক কার্যক্রম আছে, এতিমদেরকে নিয়ে ওনার যে কার্যক্রমগুলো আছে, উনি এরকম অনেক রকমের চ্যারিটি করেন। আপনারা দেখবেন যে রমজান আসলে বিভিন্ন রকম আপনার পিছিয়ে পড়া জনপদে ওনার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী যায়। এই সমস্ত জিনিসগুলো আমি আজকে থেকে তার সাথে যদি সম্পর্কটাকে আমি উপেক্ষা করি বা সম্পর্ক থেকে আমি বের হয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে কিছু মানুষের সাথে আমার অবিচার করা হবে। মূলত এই ধরনের কিছু কাজকে মানুষের জন্য করার জন্যই তার সাথে আমার একটা সম্পর্ক। কিন্তু এখানে অনেকে নানা রকম মিথ হিসেবে যে প্রচারগুলো, এখন তো আপনি আসলে পলিটিক্যাল হয়ে গেছেন, এখন আবার সবাই মনে করবে কিনা যে আসলে নাবিলের অর্থায়ন দিয়ে আপনি আসলে এনসিপির কাজ করছেন। মনে করার দায়িত্ব যাদের, তারা মনে করবে, যাদের কল্পনা করার দায়িত্ব কল্পনা করবে, তো ব্যক্তিগত মানে যার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাই ব্যতীত অন্য কিছু না। আমি আমার ব্যক্তিগতভাবে পরিচালনা করি। আমি রাজনীতি করার জন্য আমার অনেক শুভাকাঙ্ক্ষীকে মেনটেন করা লাগে, এটা আমি নিজের মতো করে করি। উনিও তো সেই শুভাকাঙ্ক্ষীদের একজন। কিন্তু নাবিল গ্রুপকে নিয়ে
আমাকে ঘিরে যে ধরনের কথাবার্তাগুলো বলে এগুলো ধারণা প্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। ভাই আসলে আপনি নিজেও জানেন যে আসলে আপনার বিভিন্ন ফেসবুক পোস্ট এবং আপনার কার্যকলাপের কারণে আপনি যেমন আলোচিত সাথে সাথে সমালোচিত। তো এক্ষেত্রে আসলে আপনার কাছে আপনাকে নিয়ে আসলে ভুল ধারণা কোনটি মানুষের? মানুষ ভুল ধারণা হচ্ছে যে দূর থেকে ধারণা করে আমাকে রিড করা, আমার সাথে না এসে আমার সম্পর্কে ধারণা পোষণ করা, আমাকে না জেনে কথাবার্তা বলা, এগুলোই মনে করি। আমি রাজনীতিতে যখন জাতীয় নাগরিক পার্টিতে আসিনি, আমি দীর্ঘদিন ধরেই আমার সামাজিক মিডিয়ায় সরব আমি অ্যাক্টিভিটি করে আসছি। সেখানে আমি সকল রাজনৈতিক দলের সমালোচনা, আলোচনা, পর্যালোচনা নিয়ে আমি কথা বলেছি। এক্ষেত্রে যারা ডেডিকেটেডলি কোনো রাজনৈতিক দলকে অন্ধভাবে সাপোর্ট করে, তারা অনেক সময় আমার এই স্ট্যান্ডকে অপছন্দ করার কারণে আমরা দেখছি যারা ব্যক্তি আক্রমণেও আসে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারো কোনো ব্যক্তি, আপনি খুবই দেখা যায় স্বাভাবিকভাবে অ্যানসার দেওয়ার চেষ্টা করেন। আমি মনেই করি না যে কারো ব্যক্তিগত আক্রমণকে আমার খুব বেশি মূল্যায়ন করার কিছু আছে। একজন মানুষ হয়তো দেশের বাইরে বসে থেকে আমাকে নিয়ে মন্তব্য করছে, আমি মনে করি সে আমার সাথে কোনোদিন আমার সামনে পড়লে, আমার সাথে এক কাপ চা খেলে বা আমার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করলে তার এই ধারণা ভুল হবে। তাহলে অযথাই তার সাথে পাল্টা আক্রমণে আমি যাওয়াটাকে সমীচীন মনে করি না। মানুষের ভুল ধারণা থাকবেই। যত বেশি আপনি কাজ করবেন, যত সামনে এগিয়ে যাবেন, তত সমালোচনা আপনার জন্য হবে। এটা আমাদের দেশের সংস্কৃতি, প্রচুর মানুষের দেশ। এখানে মানুষ যতটা না মানুষকে সামনে এগিয়ে দিতে চায়, তার থেকে মানুষ পিছনে টেনে ধরার চেষ্টা করে। এটা বাংলাদেশের মানুষের নানা রকম বৈশিষ্ট্যের মধ্যে একটা। তো সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে কখনো পেন ফিল করি না। আচ্ছা ভাই, আপনার ব্যাপারে আসলে সবচেয়ে কঠিন যে সমালোচনা, মানে আপনাকে নিয়ে আসলে যে বিষয়টা নিয়ে বারবার আপনাকে শুনতে হয়, এটা মানে কোন বিষয়টি? আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মনে করি না। তবে জুলাই আন্দোলনের পরে জাতীয় নাগরিক পার্টিতে আসার পর থেকে যখন আমাকে যত বেশি মানুষের মাঝে আমি নিজেকে রিপ্রেজেন্ট করেছি বা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, এখানে অনেকেই বলে যে আমি এই 18 মাসে জুলাই আন্দোলনের সময়ে আগে পরে নানা রকম ব্যবসায়িকভাবে এই সুযোগ সুবিধা নিয়ে ফুলে ফেপে উঠেছি, তাই বলে। আসলে আমার জীবন শুরু হয়েছে আজ থেকে প্রায় 18 বছর আগে। আমার নিজের প্রতিষ্ঠান আছে। 18 বছর বয়সী আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমার নিজের উদ্যোগে পারিবারিকভাবে আমি শুরু করেছি, ভাইদেরকে সাথে নিয়ে কোচিং প্রতিষ্ঠান ছিল। তারপরে একাডেমি স্কুল আছে আমার জন্য। আমার এই যে রাজশাহী শহরে এই 5 আগস্টের আগেই আমার নিজস্ব ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আছে। আপনার অনেকগুলো বিল্ডিংও আছে। আপনারা জানবেন কিনা, রাজশাহী শহরে বেশ কিছু জায়গায় আমাদের আবাসন ব্যবসার সাথে আমার সম্পৃক্ততা আছে। রিয়েল এস্টেটের ব্যবসার সাথে আছে। ছোটোখাটো ল্যান্ড প্লট টাইপের বিজনেসের সাথেও নিজেকে সন্নিবেশ করেছি। এরকম ছোটোখাটো আমি মনে করি আমি কোনো ব্যবসায়ী না। ব্যবসায়ী যাদেরকে বলে, যে ভলিউম থাকলে মানুষকে ব্যবসায়ী বলা যায়, এই রকম ব্যবসায়ী আসলে আমি না। তবে যে কোনো উদ্যোক্তার সাথে আমি ঢাকাতেও ছোটোখাটো উদ্যোগের সাথে জড়িত। আপনার টিভি চ্যানেলও আছে মনে হয়। আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে একটা অনলাইন পোর্টাল, মিরর নিউজ, এটা আছে। কিন্তু মানুষ এগুলোকে হয়তোবা ব্যাকএন্ড থেকে মানুষ নানা রকম ভাবনা ভাবে, নানা রকম কথা বলে যে অমুকের সাথে সম্পর্ক হওয়ার কারণে এগুলো হয়েছে। এগুলো আসলে বাস্তবতা না। আমার ব্যবসা এবং আমার কর্মসংস্থান, আমার ব্যক্তিগত উদ্যোক্তা, এর বয়স হচ্ছে 20 থেকে 22 বছর। আরও যদি আগে বলি, আমার ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমার খুব মনে পড়ে, আমি তখন 1998 সাল, তারও 2-4-5 বছর আগে আমাদের ফ্যামিলির একটা ব্যবসায়িক ফ্যামিলি ক্রাইসিস হয়, বিজনেসের বড় ধরনের একটা লস হয়। আমার বড় ভাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, উনি মারা গেছেন। পারিবারিকভাবে ফ্যামিলির একটা বিজনেসের একটা কলাপস আমাদের ফ্যামিলিতে হয়। সেই ফ্যামিলির কলাপসের পরে সেখান থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসার একটা অদম্য আমাদের ফাইট ছিল, আমাদের সব ভাইদের মধ্যেই ছিল। সবাই মিলে আমরা এই লড়াইটা লড়েছি, ভাইয়েরা মিলে। ফ্যামিলি খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে আসছে। আমরা 6 ভাই,
আমরা এক বোন, সবাই একটা স্ট্রাগল দিয়ে আমরা এখানে আসছি। সবাই আল্লাহর মেহেরবানি, সবাই নিজ নিজ জায়গায় সবাই সেটেল হয়েছে। আল্লাহর মেহেরবানিতে ফ্যামিলিতে সেই ধরনের আর কোনো ক্রাইসিস নাই। এটা দীর্ঘ এক লড়াই সংগ্রামের পারিবারিক কাহিনী। শৈশবে প্রচুর আমরা ছোড়াছড়ি করেছি, দুরন্ত জীবনযাপন করছি। বাট আসলে মানুষ যারা ভার্চুয়ালি আমাদেরকে এখন নতুন করে দেখছে, আমাদেরকে এই নতুন দেখাটা তাদের কাছে হয়তো বা স্টাডি করা, রিড করার ক্ষেত্রে একটা দৈন্যতা থাকতে পারে। হ্যাঁ, মানে আপনার কাছে তো আসা খুব কঠিন হয়। হ্যাঁ, এটা দৈন্যতা হতে পারে। কিন্তু আমি মনে করি না যে আমার এই স্টার্টটা এই 1 বছরের এনসিপির স্টার্টের সাথে আমার স্টার্ট হয়েছে, এটা আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মী হওয়ার কারণেই আমি আমার পরিবারের একজন অভিভাবক। আমার টোটাল ফ্যামিলির আমি একজন সদস্য হিসেবে আমার ফ্যামিলিকে মাথা তুলে দাঁড় করানোর জন্য আমার এই লড়াইটা দীর্ঘ বছরের, এবং এটা চলমান থাকবে। আমার পরিবার আমার কাছে খুবই প্রিয়। আমার পরিবার মানে শুধুমাত্র আমি এবং আমার স্ত্রী সন্তান নয়। আমার পরিবার হচ্ছে আমার পিতামাতার রেখে যাও পুরো পরিবারই আমার পরিবার। আমি সেভাবেই রিড করি আমার ফ্যামিলিকে। আমি এবং এলাকাতে আপনার তো ভালো একটা প্রভাব আছে। একান্নবর্তী একটা ফ্যামিলির নিয়ে আমি আসলে ড্রাইভ করছি দীর্ঘ বছর ধরে। এর জন্য যারা জানে না তাদের নানা রকম কথা থাকবেই, এটা নিয়ে আমি একদমই বোদার্ড না। আচ্ছা ভাই, আপনাদের দলে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে আমরা সবচাইতে সমালোচিত হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। তার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা, মানে তাকে দেওয়ার মতন? নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে দেওয়ার মতো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আমি না। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে আমি সরাসরি যখন আমার সাথে দেখা হয়েছে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে আমি সরাসরি একটা কথা বলেছি যে নাসির ভাই, পাটোয়ারি ভাই, আপনাকে নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেভাবেই এই আকাঙ্ক্ষা আপনি সৃষ্টি করেন, এই আকাঙ্ক্ষাটাকে ধরে রাখাটাই আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে বলবো যে মানুষের ভালোবাসার যে উত্তাপ আপনি ছড়িয়েছেন, সেটাকে কিভাবে আপনি সংরক্ষণ করবেন, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। এই ভালোবাসা যেন কখনো নষ্ট না হয়ে যায়। অনেকে বলে যে আসলে উনি মার্কেটিংয়ে পড়ার কারণে অ্যাগ্রেসিভ নেগেটিভ মার্কেটিং উনি করেন পলিটিক্সে। সেক্ষেত্রে আপনার এইটা যার রাজনৈতিক আপনার দৃষ্টিভঙ্গি। আমি মনে করি না যে কোনো একটা মানুষের চটকদার কথা সাময়িকভাবে বলে কেউ সফল হতে পারবে। তবে বাংলাদেশের রাজনীতিতে ট্রেডিশনাল পলিটিক্সের ভিতরে এই যে জিজ্ঞাসা করার যে আপনার ভীতি ছিল, কাউকে কিছু বললেই গুম করে ফেলা, খুন করে ফেলা, তুলে নিয়ে যাওয়া, মামলা হামলা দেওয়া, বাংলাদেশের এই সংস্কৃতিতে ভেঙে ফেলতে হবে। রাষ্ট্র যত শক্তিশালী হোক, জনগণ তাকে প্রশ্ন করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কাজটাই করছে। আমি শুধু বলবো যে সকল প্রশ্নের সাথে সৌজন্যতাকে যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে প্রত্যেকটা প্রশ্ন রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামোর সাথে চোখে চোখ রেখে করতে পারলেই রাষ্ট্র সোজা হয়ে চলবে। রাষ্ট্রকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সংসদে দেখছি বিগত দিনে গত 50 বছরে এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে আবার সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই তরুণদের যে চোখে চোখ রেখে কথা বলার রাজনীতি এখন শুরু হয়েছে, এটাকে আমরা কন্টিনিউ করতে চাই। তবে রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যতা বজায় রেখে এটা আমরা করব, এটা আমি মনে করি। আচ্ছা ভাই, আপনার একটা ঘটনা আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আপনি রেজিস্ট্রার রুমে ছিলেন। তো হঠাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রাকসুর যে জিএস সালাউদ্দিন আম্মার, সে ঢোকার পরেই আপনাকে বিএনপি নেতা বা বিএনপি নেতার সাথে রেজিস্ট্রারের একটা আলোচনা চলছে বা রাজনৈতিক আলোচনা চলছে, এরকম বিষয় নিয়ে আসলে আপনি বারবার করে তাকে থামানোর চেষ্টা করেছেন। আমরা এর আগেও দেখেছি আপনার সাথে তার অনেকগুলো ছবি, আপনি মনোনীত হওয়ার পরেও তার সাথে আপনার ছবি আমরা দেখেছি। সে কি এখনও আপনাকে বিএনপি মনে করে নাকি এনসিপিতে মনে করে? না, সেদিনকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওখানে যিনি অফিসার ছিলেন, রেজিস্ট্রার সাহেবের যিনি ওখানে পিএস ছিলেন, উনি ওনাকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিল যে ভেতরে বিএনপির লোকজনের সাথে স্যার মিটিং করছেন। এটা ভুল হয়ে ও অ্যাগ্রেসিভলি ভেতরে ঢুকছে। কিন্তু আসার পরে তো আপনাকে দেখেছে। আসার পরে দেখছে, কিন্তু থামেনি এই সময়। আমি ওকে যতটুকু রিড করি, ওর যে একটি অ্যারোগেন্ট অ্যাটিটিউড আছে, এটাকে সে দ্রুততম সময়ের মধ্যে হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, আমার কাছে তাই মনে হয়েছে। না, আপনি অনেকবার বলেছেন যে আমরা যে ভিডিও দেখেছি, জেনেটিক্যালি কিছু মানুষের কিছু ক্যারেক্টার থাকে, যেমন আম্মার যেটা পারে। এটা কি পাবলিসিটি স্টান্ট ছিল নাকি? আমি আম্মার এই জুলাই বিপ্লবের সম্পদ, আম্মারদেরকে সহযোগিতা করতে হবে। আম্মারদেরকে শেষ হতে দেওয়া যাবে না। শহীদ হাদিকে শেষ করে দেওয়া হয়েছে,
শহীদ হাদির মতো আরও যারা কথা বলতে চায়, হাসনাত আবদুল্লার মতো যারা কণ্ঠস্বর, সার্জিস আলমের মতো যারা কণ্ঠস্বর, জাবেরের মতো যারা কণ্ঠস্বর, আমাদের রাজশাহীতে যেমন আমাদের মোবাশ্বের আলী যেমন না, আছেন। আমি কখনোই তাদের সাথে নিজেকে কম্পেয়ার করি না। তারা আমাদের থেকে অনেক দুঃসাহসী। তারা এই দেশের জন্য অকুতোভয় তাদের জীবন বিলিয়ে দিতে পারে। আমরা জীবনের মায়া করি, আমরা খুব কৌশলে রাজনীতি করেছি, আমরা সবসময় পিছনে থেকে রাজনীতি করেছি। কিন্তু এই ছেলেগুলো জুলাই বিপ্লবে যে ভূমিকাটা রাখছে, আজকে আমরা যে রাজনীতি করছি, আজকে যে আমরা সংসদ কাঁপাচ্ছি, কাদের উপরে আমাদের রাজনীতি দাঁড় হয়ে আছে? এই ছেলেগুলোর উপরে। আমি মনে করি সালাউদ্দিন আহমদদের মতো যারা আছে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করে টিকিয়ে রাখতে হবে। তাহলেই দেখা যাবে যে আমাদের যে রাজনৈতিক যে ক্ষতি সাধন হয়েছে এত বছরে, আবার নতুন করে এই রাজনীতিকে আবার নতুন করে ধ্বংস করার দুঃসাহস কেউ করবে না। ভাই, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার এই জীবনে সবচেয়ে বড় দুর্বলতা আসলে কি? আমার জীবনের বড় দুর্বলতা হচ্ছে খুবই অল্পতে মানুষকে আমি বিশ্বাস করি এবং খুবই অল্প সময়ের মধ্যে মানুষের কাছাকাছি ঘনিষ্ঠতা মানুষের সাথে আমার তৈরি হয়। এটা যেমন আমি দুর্বলতা মনে করি, এটা আমার একটা স্ট্রং দিকও আমি মনে করি। এর বাইরে আমি আমার ব্যক্তিগত কোনো স্পেসিফিক দুর্বলতা নিয়ে আমি খুব বেশি নিজেও অবগত না। কিন্তু মানুষের প্রতি খুবই অল্প সময়ের মধ্যে মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠা, সেই সম্পর্ককে নিয়ে সামনের দিকে আগানো, এই জিনিসটা আছে। তো যেটা অনেক সময় দুর্বলতা বলে মনে হয়, সেটা আবার অনেকে আমার একটা স্ট্রেংথ হিসেবে মনে করে। মোবাশ্বের ভাই, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমি বিদায় নিচ্ছি, আর বিদায়ের পূর্বে আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন আপনি। আমি বিদায় নিয়ে নিচ্ছি। এরপরে আপনি আপনার যারা ভোটার রয়েছে, অর্থাৎ যেহেতু আপনি মেয়র পদপ্রার্থী, আপনি আপনার ভোটারদেরকেই আপনি সরাসরি আপনার কথা বলবেন। এ পর্যন্ত বা এখন পর্যন্ত যারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন, বা আপনারা যারা সবসময় আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন, প্রত্যেকের প্রতি শুভকামনা এবং দোয়া রইল। আপনাদের যে কোনো কথা আমাদের এই প্রোগ্রামে এসে বলতে পারবেন। আমাদের এই প্রোগ্রামের দরজা খোলা সবার জন্যে। সকলে ভালো থাকবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাশ্বের আলী ভাইয়ের কথাতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক মণ্ডলী। আজকে ইনসাইড স্টোরি পডকাস্টের এসে আমার খুব ভালো লাগছে। অনেকগুলো কথা নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, নিজের অতীত সম্পর্কে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে, এই রাজশাহী শহরের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বর্তমানে আমাকে যে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, এরপরে এখানে আপনাদের সাথে কথা বলার জন্য যে সুযোগ আমাকে ওনারা করে দিয়েছেন, এর জন্য ওনাদেরকে আমি মোবারকবাদ জানাই। পাশাপাশি আমি আমার রাজশাহী নগরীর জনসাধারণকে, ভোটারদেরকে আমরা বলতে চাই, আমরা এই রাজনীতি একদমই নতুন। বাংলাদেশে যে নতুন রাজনীতির সূচনা হয়েছে, সেই নতুন রাজনীতির সূচনায় আপনারা আমাদের প্রতি যদি আস্থা রাখেন, আমরা অবশ্যই এই আস্থার প্রতিদান দিব। বাংলাদেশের মধ্যে রাজশাহী নগরীকে মাথা তুলে দাঁড় করানোর জন্য, বাংলাদেশের রাজশাহী নগরীর এই সুনামকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমরা আশা করি যে আপনারা আমাদের প্রতি সেই ভরসা রাখবেন। আমরাও আপনাদের এই আস্থার প্রতিদান দিব। আমরা আপনাদের দুয়ারে দুয়ারে আসছি ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।